আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলবো, যে ঘটনার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা 1 বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম। আর সারাক্ষণ, এমনকি টয়লেটে যাবার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। ভূত এফএমে অনেক মানুষকে দেখেছি যে অলিক কিছু না দেখতে পারার জন্য অনেক হাহুতাশ করেন, কিন্তু আমার পরিবার আর আমার যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি তা থেকে উপলব্ধি করতে পারি যে ব্যাপারগুলো আসলে যেমন মজার মনে হয় আসলে সেরকম নয়। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার ছোটবেলার, যখন আমি স্কুলে পড়ি। আমার বাবার ছিল বদলির চাকরি, উনি ছিলেন সরকারি ডাক্তার। সেবার বাবার বদলি হলো ঠাকুরগাঁতে। আমি যে সময়ের কথা বলছি তা 1987-88 দিকে। ঠাকুরগাঁতে যে সদর হাসপাতাল তা তখন কেবল নতুন ভবনে শিফট হয়েছে, যা কিনা ঠাকুরগাঁ বাসস্ট্যান্ডের কাছে এখনো আছে। নতুন হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারগুলো তখনও বানানো শেষ হয়নি। বাইরে বাসা ভাড়া বেশি হবে বলে অনেক ডাক্তার তখন পুরনো হাসপাতালের ভবনগুলোতে থাকতেন। পুরনো হাসপাতালটি ছিল ঠাকুরগাঁর কোর্টের পাশে। সেটি ছিল ব্রিটিশ আমলে করা অনেক বড় ক্যাম্পাসের মাঝে। অনেকগুলো শত বছরের পুরনো কাঁঠাল গাছ ছাড়াও সেই ক্যাম্পাসে ছিল পরিত্যক্ত দুটো অ্যাম্বুলেন্স, যেটায় চড়ে আমরা তখন খেলা করতাম। আর ছিল একটা লাশ কাটা ঘর। আমরা সবাই মহা আনন্দে পুরনো হাসপাতালের সেই ভবনটায় উঠলাম। তা নাকি আগে ওয়ার্ড ছিল। আমাদের ওই বাসায় ওঠার পরে আশেপাশের অনেকেই আমার মাকে বলছিলেন যে আপনাদের ছোট বাচ্চা আছে, এই পুরনো হাসপাতালের বিল্ডিং এ না উঠলেই ভালো করতেন। তবে পরিষ্কার করে কিছু বলেননি। আমার ছোটবেলাটা অনেক দস্যিপনায় কাটতো। স্কুলের বাইরে দুপুরে একটু সময় ছাড়া সারাটা সময় আমরা বাইরে খেলাধুলা করে বেড়াতাম। পুরনো হাসপাতালের বিরাট ক্যাম্পাস আমাদের কাছে এক মজার খেলার মাঠ হয়ে গেল। হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো যেন আমাদের লুকোচুরি খেলার জন্যই তৈরি করা হয়েছিল। হাসপাতালের পিছনের ছোট একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা টাঙ্গন নদীতে যাওয়ার শর্টকাট রাস্তা বের করে ফেললাম। আমাদের মাঝে ভয়ের কোনো ধারণাও ছিল না। সমস্যাটা শুরু হলো হঠাৎ করেই। আমি আর আমার বড় ভাই রাতের বেলা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম। কিছুদিন পরপরই ঘটনাটা ঘটতে থাকলো। আমার বড় ভাই ওনার স্বপ্নগুলো মনে রাখতে পারতেন না, কিন্তু ওনার যেটা হতো তা সোজা ভাষায় মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যা হয় সেরকম করে গোঙানি আর চিৎকার করে ওঠা। পরবর্তীতে আরেকটা ব্যাপার মাঝে মাঝেই হতে থাকে, সেটা হলো উনি ঘুমের মাঝেই উঠে হেঁটে বেড়াতে শুরু করতেন। সবচাইতে অবাক করা ব্যাপার হলো উনি ঘুমের মাঝে 2 বার বাসার দরজা খুলে বাইরে চলে যান এবং ফজরের নামাজের যাবার সময় বাবা ওনাকে বাসার কিছু দূরের একটা কাঁঠাল গাছের নিচে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। এরপর থেকে রাতে ঘুমাবার আগে আমার মা বাসার মূল দরজা ভেতর দিক থেকে তালা মেরে দিতেন। আমার স্বপ্নের ধরনটা ছিল আরো অদ্ভুত। আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট মনে রাখতে পারতাম। স্বপ্নগুলো এক কথায় জীবন্ত। আমার স্বপ্নে দেখতাম আমার ঘরের চারিদিকে কেমন জানি বদলে গেছে, সবকিছু যেন 50-60 বছর পিছিয়ে গেছে। আমার ঘরের চারিদিকে পরিচিত আসবাব কিছু নেই, বরং সেই জায়গাতে আছে সারি সারি করে পাতানো রোগীদের বিছানা, সাদা চাদর বিছানো। সেই বিছানাগুলোর মাঝে বেশিরভাগই রোগী শুয়ে আছে। তাদের কেউ কেউ কষ্টে কোঁকাচ্ছে, কেউ বা ঘুমে বিভোর। একবার স্বপ্নে আমি কাহিনী কি ভালো মতো দেখার জন্য উঠে বসি। এমন সময় দেখি কেউ একজন বলল যে বাবু উঠে গেছে, ওষুধের ডোজটা দিয়ে দেই। পিছনে তাকিয়ে দেখি একজন সিস্টার, পরিষ্কার সাদা পোশাক পরা, মায়াবী মুখ, আমার সামনে একটা ট্রলিতে কিছু একটা আনে। আমি বেকুবের মতো দেখতে থাকি। উনি অনেক যত্ন করে কি একটা ওষুধের অ্যাম্পুল ভাঙেন, একটা কাচের সিরিঞ্জে ওষুধটা নেন এবং আমার হাতটা ধরেন। এই পর্যায়ে আমি বুঝতে পারি আমার সাথে কিছু একটা হতে যাচ্ছে। আমি হাত ছাড়ানোর জন্য জোরাজোরি করতে থাকি, চিৎকার করে বলতে থাকি, ছেড়ে দাও। ঘুম ভাঙলে দেখি আমার বড় ভাই ধাক্কা দিয়ে বলছেন, কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছো মনে হয়? খারাপ কিছু? হাত মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে। এরপর আমি বাথরুমে যাই। হাত ভরে পানি নিয়ে মুখ ধোবার সময় হাতের দিকে চোখ আটকে যায়।
হাতের এক জায়গায় খুব জোরে ধরায় 5 আঙ্গুলের দাগ হয়ে রক্ত জমাট হয়ে আছে। পরদিন সকালে আমার মা বাবাকে স্বপ্নের ব্যাপারটা খুলে বলি আর হাতের দাগটা দেখাই। আব্বা আম্মা ব্যাপারটা অবাক হন এবং ভয় পেলেও আমাদের সাহস দেবার জন্য বুঝ দেন যে ঘুমের ভেতর হয়তো আমি নিজেই নিজের অন্য হাত দিয়ে এমন করেছি। তবে আমার মা আর নানাকে বলে আমাদের 2 ভাইয়ের জন্য 2টো তাবিজ জানিয়ে দেন। আম্মা ওটা আমাদের হাতে বেঁধে দেন। মূল ঘটনা ঘটে এর কিছুদিন পরেই। আমাদের বাসায় তখন রেফ্রিজারেটর ছিল না। পুরনো হাসপাতালের প্রায় সবকিছুই নতুন শিফট করে গেলেও ইপিআই এর অফিসটা আগের ভবনেই ছিল। ইপিআই এর স্টোর রুমের জন্য সেবার ইউনিসেফ থেকে 5-6টা ডিপ ফ্রিজ দান করে। প্রয়োজন না থাকায় সেগুলো ইনস্টল না করে ফেলে রাখা হয়েছিল। ইলেকট্রিকের জিনিস পড়ে থাকলে নষ্ট হতে পারে ভেবে আমাদের পুরনো হাসপাতালে অবস্থানরত ডাক্তারদের একটা বড় ডিপ ফ্রিজ ইনস্টল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য অনুমতি দেন। বাবা সহ অন্যান্য ডাক্তাররা, আঙ্কেলরা কোরবানির ঈদের আগে ঠিক করেন যে ঈদ উপলক্ষে এবার একটা ডিপ ফ্রিজ ইনস্টল করবেন। সেই সময় ফ্রিজ মানে আমাদের কাছে অনেক মজার ব্যাপার ছিল। আইসক্রিম বানানো যাবে, বরফ বানিয়ে সেই বরফ খাওয়া বিশাল আনন্দের ব্যাপার ছিল আমাদের মাঝে। তো সেই ফ্রিজ ইনস্টল করতে করতে মেকানিক রাত 11টা বাজিয়ে দিল। সেটা ছিল ঈদের আগের রাত। আমরা রাত 11টায় বাসায় এলাম আইসক্রিম করতে দেবার জন্য জিনিস নিয়ে। আমার বাটিতে করে মার বানায় দেওয়া দুধ চিনির মিশ্রণ নিয়ে যাচ্ছিলাম বাসা থেকে ইপিআই অফিসে, যা কিনা বেশ খানিকটা দূরে ছিল। আর পথের মাঝে 2টা বড় কাঁঠাল গাছ আর লাশ কাটা ঘরটা পড়তো। আমার বড় ভাই আমার আগের বাটি নিয়ে চট করে চলে গেল। আর একলা আস্তে আস্তে যেতে লাগলাম যেন বাটির মিশ্রণটা পড়ে না যায়। বাসার কিছুটা দূরে আসার পর আমার চোখ আটকে গেল সেই বড় কাঁঠাল গাছের দিকে। আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর যেন মূর্তির মতো আটকে গেল। আতঙ্ক কি জিনিস এই সময় আমি বুঝতে পারলাম। আমি দেখলাম সেই গাছের আড়াল থেকে সেই সিস্টারটি বের হয়ে আসছেন যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি নড়তে পারছিলাম না। মোহগ্রস্ত মানুষের মতো তাকিয়ে দেখলাম মহিলাটি আমাকে ইশারায় ডাকছেন। অন্ধকারে ওনার শরীরটা যেন হালকা নীরব আলো ছড়াচ্ছিল। আমি কত সময় দেখেছি মনে নাই, শুধু মনে আছে এক সময় আমি সম্বিত ফিরে পেলাম। তখন আমি চিৎকার করে বাসার দিকে দৌড় দিলাম। বাসার উঠোনে এসে চিৎকার করে জ্ঞান হারালাম। আমার জ্ঞান যখন ফিরল আমি আমার বাবার কোলে। আমি আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার মনে আছে সেই রাতে আমাকে দেখার জন্য অন্যান্য ডাক্তার আঙ্কেলরা এসেছিলেন। কণা ডোজের ঘুমের ওষুধেও সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালে ঈদ ছিল, কিন্তু আমাদের সেবারের ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। আমার ফোবিয়াটা এমন ভয়াবহ হয়ে দেখা দিল যে বিকেলে আমরা নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন। বিকালে আমার নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন আমার বাবা, এবং মাসখানেক পর বাবা বদলি নিয়ে ঠাকুরগাঁ থেকে দিনাজপুরে চলে আসেন। আমার বাবা অনেক আধুনিক মন মানসিকতার ছিলেন। উনি আমার ব্যাপারটাকে সম্পূর্ণ মনের ভ্রম বলে ধরে নেন। আমি 1 বছর স্কুল ড্রপ দিই। পরবর্তীতে আমার বাবা ঢাকা পিজি হাসপাতালে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে দেখান। ওনার চিকিৎসা আর ঘন্টার পর ঘন্টা কাউন্সিলিং এর পর আমি স্বাভাবিক হই। এরপর আমি ওই মহিলাকে আর কখনো দেখিনি। ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু কিছুদিন আগে একবার ঠাকুরগাঁ যাবার দরকার পড়ল। সেই সময় ভাবলাম একবার দেখে আসি ছোটবেলার জায়গাগুলো। হাসপাতালের ক্যাম্পাস ঘেঁষা একটা বাসা ছিল আমাদের ওই সময়ের বন্ধু মহিদুলের। ভাবলাম আসছি যখন দেখে যাই, যদি বাসায় থাকে। ভাগ্য ভালো বলতে হবে, ছুটি থাকায় সে বাসাতেই ছিল। আমাকে দেখে অনেক খুশি আর অবাক হলো। ওর সাথে পুরনো জায়গাগুলো দেখতে বের হলাম। নস্টালজিয়া পেয়ে বসলো 20-22 বছর পর সেই পুরনো হাসপাতালের ক্যাম্পাসে গিয়ে। অনেক পরিবর্তন দেখলাম। বড় কাঁঠাল গাছগুলো কেটে সাফ করে নতুন কিছু বিল্ডিং বানিয়ে ডাক্তারদের কোয়ার্টার বানিয়েছে দেখলাম। কিছুটা ঠাট্টা করেই ওকে সেই কাঁঠাল গাছের জায়গাটা দেখিয়ে বললাম, এই গাছটা কেটে ফেললো, মনে আছে এখানে কি হয়েছিল? ও আমাকে অবাক করে বলল যে 1 বছর আগে ওই গাছটা কাটার সময় নাকি গাছের পাশের মাটির নিচে একটা পুরনো কঙ্কাল পাওয়া যায়। ওই কঙ্কাল কার, ওখানে কিভাবে আসলো কিছুই বের করা যায়নি, কিন্তু ডাক্তার আঙ্কেলরা কঙ্কালটা দেখে বুঝতে পেরেছিলেন সেটা একটি মহিলার কঙ্কাল।
পরে এলাকার সবাই মিলে কঙ্কালটা গোরস্থানে দাফন করে দেন। আমার ব্যাপারটা বিশ্বাস করতে চাইনি। পরে দেখলাম কথা সত্য। ফেরার সময় অনেক বিষণ্ণ ছিলাম। মনে হয়েছিল হয়তো ওই মহিলা আমাকে বলতে চেয়েছিলেন ওনার সাথে কি হয়েছে, কেউ খুন করেছে কিনা, এই সমস্ত ব্যাপার। হয়তো ওনার দাফন কাফন ছাড়া পুঁতে রাখা অতৃপ্ত আত্মা মুক্তির আশায় আমার সাহায্য কামনা করেছিল। কিন্তু আমি সেই সময় তা বুঝিনি বলে ওনার আরো 20-22 বছর। ইমেল করেছেন, তিনি লিখেছেন যে ভাইয়া কেমন আছেন, আমি আজকে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি তার কাছ থেকে ঘটনাটা যেভাবে শুনেছি আপনাদেরকে সেভাবেই বলছি। আমার সাথে তার ফেসবুকে কথা হতো। আমি তাকে ভূত এফএমের কথা বলেছি, সে আমাকে স্টোরিটা বলেছে এবং আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছে। ঘটনাটা আমার আঙ্কেলকে নিয়ে। 1996 দিকে আমার আঙ্কেলের চাকরির সুবাদে কলকাতা থেকে কর্ণাটক ইউপিতে ট্রান্সফার করা হয়। কর্ণাটকের একটা গ্রামে তার পোস্টিং পড়ে। আঙ্কেল পুলিশে ছিল, তাই অনেক রাত পর্যন্ত অফিসে থাকতে হতো। একদিন আঙ্কেলের অফিস থেকে বের হতে হতে প্রায় রাত 12টা বেজে যায়। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। কোয়ার্টারে যেতে অনেক দেরি হয়ে যাবে বলে আঙ্কেল গ্রামের একটা শর্টকাট নেয়। এখানে বলে রাখা দরকার যে সেই রাস্তাটা পাকা ছিল এবং অনেক নির্জন জায়গা দিয়ে রাস্তাটা গেছে। রাস্তার দুই ধারে শুধু গাছ ছিল এবং আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, একদম নিরিবিলিতে ছিল। আর রাস্তাটা সম্পর্কে অনেকে অনেক কথা বলতো যে রাস্তাটা ভালো না ইত্যাদি। তো আঙ্কেল সব বুঝে শুনেই রাস্তাটা ধরে চলতে থাকে। তার কোনো ভয় লাগছিল না, কারণ তিনি জিন ভূত বিশ্বাস করতেন না। আস্তে আস্তে যেন বৃষ্টির বেগ বাড়ছিল। হেডলাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল, তিনি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলেন এবং ঘড়িতে দিকে তাকিয়েছিলেন যে 1:30 পার হয়ে গেছে। হঠাৎ তিনি হেডলাইটের ঝাপসা আলোতে একটা মেয়েকে দেখতে পেলেন এবং তিনি ভাবলেন যে এত রাত্রে এখানে একটা মেয়ে কি করছে। তিনি মেয়েটার যখন একটু কাছাকাছি আসলেন তখন দেখলেন যে মেয়েটা একটা লাল বিয়ের শাড়ি পরেছিল এবং সে সম্পূর্ণ ভিজেছিল আর রাস্তার ধার থেকে আঙ্কেলকে বাইক দাঁড় করানোর জন্য ইশারা করছিল। হেডলাইটের আলো থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল আঙ্কেল বাইক থামাতে গিয়েও কেন যেন থামালেন না। তিনি অনেক স্পিডে মেয়েকে পাস করে চলে গেলেন। তিনি ভাবলেন যে মেয়েটার কাছে দাঁড়ানোর দরকার ছিল, না জানি কোন বিপদে পড়েছে। তিনি মনে করলেন যে বাইকটা ঘুরিয়ে মেয়েটার কাছে ফেরত যাবেন। হঠাৎ তার রাস্তার ধারে চোখ পড়ল। তিনি দেখলেন যে সেই মেয়েটি আবারও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর একইভাবে লিফট চাইছে, একটু আগে যাকে তিনি পেছনে ফেলে এসেছেন। আঙ্কেল মোটেও ভীতু ছিলেন না, কিন্তু তিনি মেয়েটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলেন আর এবার আরো জোরে মোটর বাইকটাকে মেয়েটাকে পাস করে চলে গেলেন। তিনি বুঝলেন যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেরুদণ্ড দিয়ে যেন শীতল স্রোত প্রবাহিত হতে লাগলো। তিনি কিছু দূরে গিয়ে হঠাৎ দেখলেন যে সেই মেয়েটি আবার রাস্তার ধারে দাঁড়িয়ে। তিনি তার বাইকের স্পিড আরো বাড়িয়ে দিলেন। তিনি ব্যাক ভিউ মিররে দেখলেন যে মেয়েটা একটা অদ্ভুত রকম হাসি দিয়ে তার বাইকের পেছনে পেছনে দৌড়াচ্ছে। তিনি স্পিড মিটারে তাকিয়ে দেখলেন যে তার বাইকের স্পিড প্রায় 100 ক্রস করে ফেলেছে। এটা দেখে তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে হনুমান চল্লিশা পড়তে লাগলেন। তার মাথা কাজ করছিল না। এভাবে কতক্ষণ তিনি বাইক চালিয়েছেন তার মনে নেই। তিনি কোনো এক সময় একটা হাটে পৌঁছান এবং সেখানে নাইট গার্ডদের দেখতে পেয়ে তিনি তাদের কাছে যে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তিনি পুলিশের চাকরিও ছেড়ে দেন। ভাইয়া, সে যখন আমাকে ঘটনাটা বলে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং এখন আমি আপনাদের যখন লিখছি তখনও আমার খুব ভয় করছে। এবং এটা আমাদের লিখছেন সাজ্জাদুর রহমান রনি। আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় 6-7 বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি।
মেয়েটির বয়স 12-13-র কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করেই কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেয়া এবং প্রায় সময়ই বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। প্রায় 3 মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিচ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে নামানোর জন্য, এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা নাই বা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়, যেটা হলেই ভালো হতো, সেটা হলেই ভালো হতো। এবং এর পরে অনেক দিন অতিবাহিত হলো, সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল। এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল, কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই, যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় 1.5 মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতেই অসম্ভব রকমের আজে বাজে স্বপ্ন দেখা শুরু করেন, এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে 25-30 মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাইরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে, এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বিভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায়, এবং তারা আরো দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে তারা দেখতে পায় যে সেটা লাভলিরই লাশ, এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরেনি। এবং এখানে আরো আশ্চর্যজনক হলো, সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না। এটাই ছিল মোহাম্মদ সাজ্জাদুর। দিনটি ছিল রবিবার, 11/12/2011 দুপুর 2:35। আমি লাঞ্চ করেছিলাম আর টিভি দেখছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ইদানিং খাওয়ার সময় ফোনটা খুব বেশি বেজে ওঠে। বিরক্ত হয়েই ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠ আমায় বলল, কি করিস? আমি বললাম, লাঞ্চ। ওকে, লাঞ্চ শেষ হলে ফোনটা ব্যাক করিস। এই বলেই লাইনটা কেটে গেল। উনি ছিলেন আমার চাচাতো ভাই, যার কিনা এখন কলকাতায় থাকার কথা, এবং কলকাতা বুঝতেই পারছেন, ইন্ডিয়া। এবং ওনার হার্টের একটা প্রবলেম ছিল, ট্রিটমেন্টের জন্য ওনার যমজ 2 ছেলে ছিল, যারা এবার ক্লাস 7-8-এ উঠলো, 7 থেকে 8-এ উঠলো, এবং ভাইয়ার বিয়ে হয়েছিল। এটা ছিল লাভ ম্যারেজ, এবং সবাই খুব ভয় পেতাম ওনাকে। উনি ছিলেন একজন অ্যাডভোকেট,
ছোটবেলায় একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া প্রধানমন্ত্রী বড় নাকি রাষ্ট্রপতি? উনি বলেছিলেন আমি বড়। ভয়ের ভয়ে আনন্দের মাঝেই ওনাকে কাছে পেতাম সব সময়। ওনার ওপরেই ফ্যামিলিটা নির্ভরশীল ছিল। যাই হোক, আমি অনেক অবাক হয়েছিলাম ওনার ফোনে। কিছু বুঝে ওঠার আগেই ফোনটা আবার বেজে উঠল। এবার আমার বড় ভাইয়া। উনি যা বললেন তা শুনে একদমই থ হয়ে গেলাম। একটু আগে যিনি ফোন দিয়েছিলেন, মানে চাচাতো ভাই, তিনি 1:25 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা একটা হসপিটালে। একটা অজানা ভয় যেন মুহূর্তের মাঝেই আমায় ঘিরে ধরলো, এবং কিভাবে এটা সম্ভব আই ডোন্ট নো। ভাইয়া বললেন এই মুহূর্তে ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করার জন্য। আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না কি হবে এখন, নিজেকে সামলাতে পারছিলাম না। বাসা থেকে নিজেকে আড়াল করার জন্য বাইরে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটছিলাম নদীর পাড় ধরে। 1 ঘন্টা কেটে যাওয়ার পর ভাইয়া জানালেন একটা অ্যাম্বুলেন্স নিয়ে লাশের কফিন আনার জন্য যশোরের বেনাপোলে, অর্থাৎ বর্ডার এলাকায়, সেখানে যেতে হবে। সিলেট থেকে প্রায় 11-12 ঘন্টার পথ ছিল। সো বুঝতেই পারছেন, ওখানে গিয়ে লাশের কফিনটা নিয়ে আসাটা সহজ ব্যাপার ছিল না। দেন আমি আর আমার আরেকটা চাচাতো ভাই, ওনার এক সম্বন্ধীর 3 জন এবং দূরের পথ বলে 2 জন ড্রাইভার, মোট 5 জন মিলে যখন যাত্রা শুরু করলাম তখন সন্ধ্যা 6:15 ছিল। একজন ড্রাইভার খুব বেশি কথা বলে, ড্রাইভ করে অসহ্য রকমের কথা বলে যাচ্ছিল। ড্রাইভ করতে করতে ভাবছিলাম কি যে আছে আজকে কপালে। প্রায় 2 ঘন্টা চালানোর পর হঠাৎ একটা চাকা পাংচার হয়ে গেল। ঘন কুয়াশা আর অন্ধকারাচ্ছন্ন নির্জন রাস্তায় যেন ভয়েরই আনাগোনা। যাই হোক, 15 মিনিটের মাথায় চাকাটা চেঞ্জ করে আর তেমন প্রবলেম ফেস না করেই সকাল 7:28 দিকে আমরা বেনাপোল পৌঁছে গেলাম। এখন শুধু অপেক্ষার পালা। আমরা চাচ্ছিলাম যদি দিনে দিনেই চলে আসতে পারতাম ভালোই হতো। কলকাতা থেকে 2-2.5 ঘন্টার পথ এই বর্ডারটা। তবে লাশ নিয়ে আসাটা অনেক কষ্টের ব্যাপার। লাশের সাথে আমাদের একজন রিলেটিভ ছিলেন, উনি ওখান থেকে লাশের কফিন নিয়ে আসছিলেন। অনেক ঝামেলা পেরিয়ে যখন আমরা কফিনটা পেলাম তখন রাত প্রায় 9টা হয়ে গেছে। আবারও যাত্রা শুরু। এবার 6 জন এবং লাশের কফিন। 3 ঘন্টা ভালোভাবেই আমরা চলছিলাম। সবাই খুবই টায়ার্ড। এখন শুধু একটাই প্রত্যাশা, ভালোভাবে যেন সিলেট পৌঁছে যেতে পারি। বাট সেটা ততটা সহজ রাত ছিল না আমাদের জন্য। যদি জীবনে কোনো দীর্ঘ রাতের কথা বলা হয়, আমি সেই রাতের কথা বলবো। ঘন কুয়াশা মাখা আর অন্ধকার রাস্তায় গাড়িটা 50 কিলোমিটার বেগে ছুটছিল। কিছুক্ষণ পর আমরা আরিচা ফেরিঘাটে পৌঁছালাম। ওখানে প্রায় 300 গাড়ির লাইন। কোথা থেকে একটা লোক হঠাৎ করে এসে আমাদের গাড়িটাকে ফেরিতে সবার আগে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। আমরা ফেরি পেরিয়ে আবার চলতে থাকলাম। কিছুক্ষণ পর আমরা একটা রেল লাইন ক্রস করতে যাচ্ছি এবং ঠিক সেই মুহূর্তে একটা রেলগাড়ি আসছিল। অদ্ভুত কিছু একটা ঘটেছিল যা 6 জনই লক্ষ্য করেছি। রেলগাড়িটা একজন গেটম্যান হাত দেখিয়ে থামিয়ে দিল আর আমাদের দিকে ইশারা করলো যাওয়ার জন্য। এটা যেমন ইম্পসিবল ছিল, ঠিক তেমনি এটা অবিশ্বাস্য ছিল যে সেই গেটম্যানটা হলো যার কফিন নিয়ে যাচ্ছি সে। অর্থাৎ যে গেটম্যানটা ওখানে দাঁড়িয়ে ছিল, একটা রেলগাড়ি ছুটে আসছিল এবং যিনি কফিনের মধ্যে শুয়ে আছেন তিনি সেই ট্রেনটিকে থামিয়ে দিলেন। খুবই ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তটা। সবার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সবাই একসঙ্গে সেই ঘটনাটি দেখেছিলেন। এবং ড্রাইভার এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি। সে পুনরায় স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে লাগলো। গাড়িটাতে নিঃশব্দতা বিরাজ করছিল। ভয়ে চোখের পাতাও এক করতে পারছিলাম না। কিছুক্ষণ পর লুকিং গ্লাসের দিকে আমার চোখ পড়তে দেখলাম ড্রাইভার ঘুমিয়ে পড়েছে, তবু যেন গাড়িটা ঠিকঠাক ভাবেই চলছে। কি হচ্ছে এসব? ভয়ে কিছু বলতে পারছিলাম না। যখন বুঝতে পারলাম তখন সিলেটের কাছাকাছি চলে এসেছি। সকাল 6টা এই আমরা সিলেটে পৌঁছে গেছি। কিভাবে এত তাড়াতাড়ি এটা পসিবল হলো আমরা কেউ বলতে পারবো না। আর আমাকেই বা কে ফোন দিয়েছিল এগুলোর কোনো অ্যান্সার আমার কাছে নেই। এবং এই ছিল ঘটনা। এবং সেই ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা যে ফোনটা আসলো তার কাছে এবং ফোনটা এসে তাকে বললো লাঞ্চ করার পরে যেন ফোন ব্যাক করা হয়।
তারপর তারা লাশের গাড়ি নিয়ে যখন আসছিল তখন মোটামুটি নির্ঝঞ্ঝাট ভাবেই তারা ফেরিতে সবার আগে উঠে পড়েছিল, এবং তারা যখন একটা রেলগাড়ির সাথে হয়তো সংঘর্ষ হতো সেই মুহূর্তে যিনি কিনা কফিনের মধ্যে শুয়েছিলেন তিনি সেই গাড়িটা থামিয়ে দিলেন। এই ব্যাপারগুলোর অ্যান্সার তার কাছে নেই, আমাদের কাছেও নেই। আপনাদের কেমন লাগলো সেটা জানি, আমাদের SMS করতে পারেন। আমি চলে যাচ্ছি ঘটনায়। ফরদিন আলম অপূর্ব তিনি লিখছেন যে আমি যে স্টোরিটি বলছি সেটা আমার সাথে ঘটেছিল কয়েক বছর আগে। আমি তখন বান্দরবনে ঘুরতে গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে। সেখানে আমরা 1 সপ্তাহের মতো ছিলাম একটা বাংলোতে। বাংলোটার নাম আর লিখলাম না। তো প্রায় একদিন প্রায় রাতে 2টার দিকে, 2টা থেকে 2:30টার মাঝে আমার ঘুম হঠাৎ ভেঙে গেল। তখন আমি রাতে উঠে আমি গ্লাসে পানি ঢালতে লাগলাম। বাহিরের থেকে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি এতটা কেয়ার করলাম না। আমি আবার ঘুমানোর জন্য প্রস্তুত হলাম, কিন্তু কেন যেন আমার ঘুম আসছিল না। আমার ভীষণ গরম লাগছিল ও তাই আমি জানালাটা খোলার জন্য উঠলাম, এবং আগেই বলে নিলাম যে জানালাটার পাশে ঘন জঙ্গল ছিল। তো আমি যখন জানালাটা খুললাম তখন আমি একটা আর্তনাদের শব্দ পেলাম। আমার রুমটার মধ্যে একটা বাহিরে যাওয়ার দরজা ছিল। তো আমি ব্যাপারটা দেখার জন্য বাহিরে গেলাম। আমি দেখলাম আমার জানালাটার পাশে একটা বয়স্ক লোক বসে আর্তনাদ করছে। তো তাকে সাহায্য করার জন্য আমি তার সামনে গেলাম এবং তাকে আওয়াজ দিলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করলো না। আমি তার সামনে এগিয়ে গেলাম ও তাকে স্পর্শ করলাম। তখন সে উঠে ঘন জঙ্গলের দিকে খোঁড়াতে এগোতে লাগলো, এবং আমি তাকে পেছন থেকে দেখলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করলো না, বরং আরো গভীর জঙ্গলের দিকে এগোতে লাগলো। সে কিছু গভীরে যাওয়ার পর আমাকে ইশারা করলো সেখানে আসার জন্য। তখন আমি সেখানে এগোলাম এবং সে আমাকে আঙুল দিয়ে ইশারা করে কিছু একটা দেখালো। আমি সেখানে তাকালাম এবং আমি দেখলাম যে একটি বৃদ্ধ লোকের লাশ সেখানে পড়ে আছে। অবাক কাণ্ড এই যে লোকটা, এটা যে খুবই অবাক একটা ব্যাপার যে আমি এতক্ষণ সাহায্য করার চেষ্টা করছিলাম যে লোকটাকে, তার চেহারা ও লাশটির চেহারা একদম হুবহু একই রকম। আমি তার দিকে আবার ফিরে তাকালাম এবং দেখলাম যে সে নেই, এবং সেখানটাতে আমি তারপর ভয়ে চিৎকার দিয়ে আমাদের বাংলোর কাছে দৌড়ে গেলাম এবং রুমে ঢুকে আমার জ্ঞান হারালাম। আচ্ছা, লিখেছেন আপনি যে অনেক যেভাবে লিখেছেন সেটা পড়া খুবই ডিফিকাল্ট। আমি ঘটনাটা বলি বরং, যে উনি বলছেন যে উনি ওনার বাংলোতে ছিলেন এবং জানালা খুলে দেখলেন যে একজন বয়স্ক লোক, সেই বয়স্ক লোকটাকে দেখে তিনি প্রথমে তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন, এবং বয়স্ক লোকটা তাকে যেটা বললেন সেটা হচ্ছে যে ইশারা করে জঙ্গলের দিকে চলে গেলেন এবং গভীর জঙ্গলে গিয়ে তাকে ইশারায় কাছে ডাকলেন। এবং কাছে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে উনি ইশারা করে একটা ডেড বডি দেখালেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এইটা যে এই ভদ্রলোক, তার চেহারা যেমন, ডেড বডির চেহারা ছিল অবিকল সেই রকম। এবং এরপরে যেটা হলো সেটা হচ্ছে সেখানে তার থাকার কথাও না, ভয়ে তিনি দৌড় দিয়ে সেখান থেকে চলে এসেছিলেন। এবং পরের দিন সকালবেলায় তিনি তার যে সমস্ত চারপাশের লোকজন ছিল তাদের সবাইকে বলেছিলেন যে এরকম ঘটনা, এবং তারা সেখানে গিয়েছিলেন, যেখানে যে ঘটনাটা ঘটেছিল সেখানে সবাই মিলে লোকজন সাথে নিয়ে তারা দেখেছিলেন এবং গিয়ে দেখলেন যে হ্যাঁ, পরের দিন সকালবেলায় সেখানে যাওয়ার পরেও দেখা গেল যে সেই বৃদ্ধ লোকটি সেখানে পড়ে আছে। এবং পুলিশকে তারপর ইনফর্ম করা হয়েছিল এবং পুলিশ কিছু ইনভেস্টিগেশনের পর লাশটি নিয়ে চলে গিয়েছিল। এই ছিল ঘটনা। তো এখন আমার যেটা মনে হয়েছে যে এই বৃদ্ধ ভদ্রলোকটি হয়তো সাহায্য চাইতে এসেছিলেন এবং এই ভদ্রলোকটি হয়তো তার লাশটি দেখিয়ে তাকে বলতে চাইছিলেন এরকম কিছু একটা, যেটাকে সৎকারের ব্যবস্থা করা হোক। তো আমি জানি না যে আপনাদের কারো কোনোদিন এরকম সমস্যা হয়েছে কিনা বা এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের আছে কিনা, বাট এটা খুবই একটা উইয়ার্ড ব্যাপার যে কোনো একটা লোক যদি নিয়ে গিয়ে আপনাকে তার নিজের লাশ দেখায়, এটা খুবই খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হওয়ার। এই ঘটনাটা হলো সত্যিকার এক ঘটনা। 13 মার্চ 2011 ঘরের টুকিটাকি কাজ সারতে প্রায় রাত 12টা বেজে গেল। বাথরুম সেরে বিছানায় শুয়ে পড়লাম। আমি রুমে একা ঘুমাই। হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল। ঘড়ি দেখলাম 5:02 রাত্রি। অবশ্যই বোঝার চেষ্টা করলাম কেন ঘুম ভাঙলো। হঠাৎ খেয়াল করলাম আমার রুমের পরিবেশ বেশ ঠান্ডা। ব্যাপারটা পাত্তা দিলাম না। আমি ঘুমানোর সময় বিছানার ডান পাশ খালি রেখে ঘুমাই।
কি মনে করে বিছানার ডান পাশ ঘুরলাম। তারপরে দেখলাম অদ্ভুত এক ব্যাপার, যা আমার হৃৎপিণ্ডকে দ্বিগুণ বাড়িয়ে দিল, মানে যেটা স্পন্দন আর কি, সেই মানে হার্টবিট বেড়ে গেল অনেক 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 বহুগুণ। হ্যাঁ, আমারও যখন ইমেলটা আমি পড়ছিলাম তখন আমারও সেই হার্টবিটটা বেড়ে গিয়েছিল, কারণ ডান পাশে ঘুরতেই তিনি যেটা দেখলেন যে বিছানার ডান পাশে তিনি, অর্থাৎ তার মতো হুবহু একজন শুয়ে আছে। ভয়ে তার পুরো শরীরটা ঘেমে গেল এবং ওটা দেখেই এবং ওটা পুরোই দেখতে সেই মানে যিনি পাঠিয়েছেন ইমেলটি তার মতোই। তিনি বলছেন যে ওটা দেখতে পুরোই আমার মতো, শুধু পার্থক্য এই যে আমার গায়ে কাঁথা আছে, তার গায়ে নেই। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো সে আমার দিকে তাকিয়ে আছে আর আমি তার দিকে, ফেস টু ফেস। আর কি ভয়ঙ্কর সেই চাহনি! আমি কিছুই করতে পারছিলাম না, কিছু বলতেও পারছিলাম না। আমি আমার দিকেই তাকিয়ে আছি। সেই চোখ দুটো বিকট ভয়ঙ্কর। ভাবলাম এটা কল্পনা, স্বপ্ন। চোখ বন্ধ করে খুললাম। হাতে অগোচরে চিমটি কাটলাম, কিন্তু কোনো কাজ হলো না। ওটা ওখানে ছিল, আমার পাশে শুয়েছিল। এই ছিল ইমেল। দিনটি ছিল বৃহস্পতিবার। প্রতিদিনের মতো নাজিম সকালে অটো নিয়ে শহরে চলে যায় এবং সারাদিন অটো চালিয়ে দুপুর নাগাদ বাড়িতে ফিরে আসেন এবং তার ছেলের খবর শুনে ভীষণ খুশি হন এবং সেদিনই সন্ধ্যাবেলায় পুরো গ্রামে মিষ্টি বিলান। সবকিছু খুব ভালোই কাটছিল, কিন্তু কে জানতো আজকে রাতেই তার জীবন পুরোপুরি বদলে যাবে। আল্লাহ যে কার ভাগ্য কখন কি লিখে রাখে তা তিনিই ভালো জানেন। সেদিন রাতে 11টার দিকে শুরু হয় বিশাল আকারের একটি ঝড়। ঝড়ের দিনে সাধারণত গ্রামের বাজারের দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেয়া হয়। সেদিনও ঝড়ের কারণে সকল দোকানদাররা দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। ওই বাজারে একজন দোকানদারের নাম ছিল ফেলু দোকানদার। তার বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কাকুনহাট নামের একটা স্থানে। তাই তিনি ঝড়ের সময় বাড়িতে যেতে না পেরে দোকানের ভেতর বন্ধ করে ভেতরেই থেকে যান। কিন্তু ঝড় 12টা নাগাদ শেষ হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেন না। তাকে অনবরত ফোন করা হয়, কিন্তু তিনি ফোন রিসিভ করেন না। এক পর্যায়ে তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে তার দোকানের পাশের দোকানদারকে ফোন দেয়, যার বাড়ি দোকানের পাশেই ছিল। পরে সেই দোকানদার ও গ্রামের কিছু লোক ওই দোকানে এসে তাকে ডাকাডাকি করে, কিন্তু অনেক ডাকার পরও যখন দোকানের ভেতর থেকে কোনো জবাব আসে না, তখন তারা দোকান খুলে দেখে সেই ব্যক্তি বেঁচেতে পড়ে আছে। পরে কাছে গিয়ে ডাকলে তারা দেখেন যে তিনি মৃত। পরে গ্রামের লোকজন তার পরিবারকে খবরটি জানায়, আর এই খবর শুনে তার পরিবার থেকে কিছু লোক রাতে সেখানে উপস্থিত হন এবং রাতের বেলায় সেই লাশটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু ওই দোকানদারটির বাড়ি বেশ খানিকটা দূরে, তাই তারা রাতে নাজিমকে ফোন করে তার অটোটি নিয়ে যেতে বলেন এবং নাজিমও তাতে রাজি হয়ে যায় এবং সেই রাতে অটো নিয়ে রওনা হয়। তারপর বাজারে গিয়ে লাশটি অটোতে তুলে তার বাড়িতে যেতে শুরু করেন। কিন্তু সেই ঝড়ের রাতে, ঝড়ের কারণে গাছপালা ভেঙে রাস্তায় পড়েছিল, যার কারণে নাজিমকে রাস্তায় যেতে বেশ বেগ পেতে হচ্ছিল। অনেক জায়গায় অটো থেমে গেছে এবং গাছের ডাল সরিয়ে খুব কষ্টে যেতে হয়েছে। অবশেষে সেই ফেলু দোকানদারের বাড়িতে পৌঁছে যায় তারা কোনো প্রকার সমস্যা ছাড়াই। কিন্তু নাজিম ভাই একা এই দীর্ঘ ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বেশ ভয় পান। মানে পুরো রাস্তা, তার মানে একটা অন্যরকম ভয় তার ভেতরে পুরো রাস্তা জুড়ে কাজ করছিল। কিন্তু রাস্তার পাশে অনেক গাছ ভেঙে পড়ে থাকতে দেখে তিনি ভাবতে থাকেন তার বাড়ির পাশের রাস্তায় কোনো গাছ ডাল ভেঙে না থাকলে তা জ্বালানি হিসেবে ব্যবহার করবেন তিনি এখান থেকে নিয়ে গিয়ে। যেই ভাবা সেই কাজ। তিনি বাড়িতে ফিরে তার অটোটি রাস্তায় রেখে বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত একটি ব্রিজের অন্য পাশে গিয়ে দেখেন সেখানে বেশ কিছু ছোট বড় ডাল ভেঙে রয়েছে। তখন রাত প্রায় 2টা-2:30 হবে। এত রাতে তিনি একা ওই নিস্তব্ধ জায়গায়, যেন এক অদৃশ্য শক্তি তাকে টানছে। জায়গাটির একটু বর্ণনা দিচ্ছি যাতে সকলের জায়গাটি সম্পর্কে ধারণা পেতে সমস্যা না হয়। ওই জায়গার ভয়াবহতা সবাই যেন উপলব্ধি করতে পারে। আমাদের গ্রামের পরবর্তী গ্রামের নাম ছিল বিন্দুপুর। দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আমাদের গ্রাম পেরিয়ে কিছুটা গেলেই একটা ব্রিজ পড়ে। সেই ব্রিজের আগে সবকিছু স্বাভাবিক থাকে, কিন্তু ব্রিজের ওপারে গেলেই মনে হয় একটা অন্যরকম ভয় যেন জড়িয়ে আছে। ব্রিজের পর রাস্তার দুই পাশে সারি সারি গাছ। এই গাছগুলো পেরিয়ে আবার শুরু হয়েছে এক পাশে তাল গাছের সারি, আবার অন্য পাশে ছোট কালভার্ট। এখান থেকে একটা মাটির পাশ রাস্তা দিয়ে অন্যদিকে চলে গেছে এবং মেইন রোডের পাশেই রয়েছে একটি ঘন বাঁশঝাড়। বাঁশঝাড়ের ভেতরে আছে একটি পুকুর, কিন্তু বাঁশঝাড়টা এতই ঘন যে রাস্তা থেকে ভালোভাবে দেখা যায় না। এই বাঁশঝাড় কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে। এই ঘটনাটি সিলেক্টেড হলে ওই ঘটনাগুলো শেয়ার করব।
এই ছিল জায়গার বর্ণনা। এবার ঘটনায় ফিরে যাচ্ছি। সেই রাতে নাজিম বাড়িতে এসে তার বাবাকে ডেকে রাতেই দেখে সেই ডাল কাটতে যায় তারা, এবং এত রাতে ডাল কাটতে যেতে বাবা মা অনেক বারণ করেন, কিন্তু সে কিছুতেই তার কথা না শুনে একটা দা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তার কুকুরগুলো এসে তার পথ আটকে ফেলে। এখানে বলে রাখি, নাজিম ভাইয়ের বাসাতে 2টি কুকুর ছিল এবং কুকুরগুলো নাজিম ভাইকে অনেক ভালোবাসতো। নাজিম ভাই যতক্ষণ বাড়িতে থাকতো কুকুরগুলো তার সাথেই থাকতো। তো নাজিম ভাই বাড়ি থেকে বের হয়, তখন নাজিম ভাইয়ের সেই কুকুর দুটিও তার সাথে সাথে আরেকটি অপরিচিত কুকুর, মোট 3টি কুকুর তার পথ আটকায়। এর মধ্যে যে কুকুরটি অপরিচিত ছিল সে বারবার নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করছে এবং বারবার নাজিম ভাইকে কামড়াতে আসছে, কিন্তু অপরপক্ষে বাড়ির কুকুর দুটিও নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তারা কোনো প্রকার কামড়ানোর চেষ্টা করছে না, বরং নানাভাবে তারা নাজিম ভাইকে যেতে বাধা দিচ্ছে। কেউ গা ঘেঁষে দাঁড়াচ্ছে, কেউ লুঙ্গি মুখে নিয়ে টানছে। এভাবে প্রায় 20 মিনিট তারা নাজিম ভাইয়ের পথ আটকে তারপর তাকে আটকাতে সফল হয়। অবশেষে নাজিম ভাই বলেন যে, তোরা তো আমাকে যেতে দিবি না, তাহলে ঠিক আছে, আমি রাতে আর যাচ্ছি না, আমি কাল খুব সকালবেলায় যাব। এরপর তিনি বাড়িতে এসে নিজে খাওয়া দাওয়া করেন এবং কুকুরগুলোকেও খাওয়ান এবং তারপর তিনি ঘুমোতে চান, কিন্তু তিনি একা ঘুমোতে পারেন না। আমার ঘরে ঘুমাও আর আমি আব্বার সাথে ঘুমাই, তিনি মাকে এই কথা বলেন এবং তিনি জানান যে তার খুব ভয় লাগছে। এরপর রাতে আর কিছু হয় না। পরের দিন খুব সকালে নাজিম ভাইয়ের ঘুম ভেঙে যায়। দিনটি ছিল শুক্রবার। সাধারণত নাজিম ভাই প্রতিদিন বেলা করে ঘুম থেকে ওঠে, কিন্তু সেই দিন খুব সকালেই তিনি ঘুম থেকে ওঠে রাতে দেখে আসা ওই ডালটি কাটতে চলে যায়। তার সাথে তার বাবা ও মাও গিয়েছিল। যেহেতু আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল তাই গাছগুলো সব ভেজা ছিল, তাই যারাই তাকে গাছে উঠতে দেখেছে তারাই তাকে মানা করেছে, কিন্তু কে শোনে কার কথা, সে গাছে উঠে ডালটি কাটতে শুরু করে এবং একটা পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে গাছের ডাল থেকে সেটা ভেঙে মাটিতে পড়ে যায় এবং প্রথমে নাজিম ভাই তার ডালটি তার উপরে পড়ে এবং সে প্রথমে নাজিম ভাই পড়ে এবং তারপরে তার ডালটি তার গায়ের উপরে পড়ে। ফলে নাজিম ভাইয়ের বাম হাত ও বুকের পাঁজর ভেঙে যায়। এছাড়াও তিনি মাথায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। তখন তার বাবা এবং আশেপাশের জমিতে কিছু কাজ করার লোকজন এসে তাকে তুলে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায় এবং সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। অল্প কিছু সময়ের মধ্যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। নাজিম ভাই খুব ভালো মানুষ ছিলেন, তাই সকলে তার জন্য চিন্তিত হয়ে ওঠেন এবং তার জন্য দোয়া করতে থাকেন, কিন্তু নাজিম ভাইয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে সবারই মনে চিন্তা লাগছিল যে তিনি মনে হয় আর বাঁচবেন না। অপরদিকে আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা, সঙ্গত কারণে তার নাম লিখছি না, আমাদের গ্রামের সবাই জানে তার কাছে জিন আছে, এর প্রমাণও পাওয়া গেছে এবং সেই গ্রামবাসীরা আরো অনেকবার এরকম প্রমাণ পেয়েছে। যেমন কিছু বিপদের সংবাদ তিনি আগে থেকেই বলতে পারতেন এবং ঘটনাক্রমে নাজিম ভাইয়ের সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটার 3য় দিন জাহেদা বিবিকে তার সাথে থাকা জিনটি জানায় যে গত ঝড়ের রাতে ব্রিজের ওই পারে কিছু দুষ্টু জিনের আগমন ঘটেছে। জাহেদা বিবি তার ছদ্মনাম। তিনি আরো বলেন তারা নাকি এক যুবক বয়সের ছেলের প্রাণ চায় এবং তারাই নাকি নাজিম ভাইকে সেই গাছ থেকে ফেলে দিয়েছে। তিনি নাজিমকে বলেন যে ওরা যাবেই, তাকে বাঁচানো যাবে না, কোনোভাবে সম্ভব নয়। আর শুধু যে নাজিম ভাইকে নিয়ে যাবে তাই না, এরপরও আরো কাউকে নিতে পারে। এতে গ্রামবাসীরা অনেক আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তিনি সেই বিপদ থেকে বাঁচার উপায় জানতে চান। তিনি সবাইকে বলেন গ্রামের সকল যুবকদের কাছ থেকে টাকা তুলে মসজিদে দান করতে এবং 1 কেজি মিষ্টি কিনে দুপুর 12টার মধ্যে সেই গাছটির নিচে রেখে আসতে। এই কাজের জন্য তিনি তার সাথে আরো 2জন মহিলাকে যেতে বলেন। পরে গ্রামবাসীরা তার কথা মতোই সব কাজ সম্পন্ন করেন এবং ওই মিষ্টিগুলো সেই গাছের নিচে রেখে আসেন। এই মিষ্টি নিয়েও আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামে চলমান এরই অতি প্রাকৃত ঘটনা নিয়ে সকলেই যখন আতঙ্কিত হয়ে গুটি কয়েক লোকজন এই বিষয়গুলোকে নিয়ে তখনও বিশ্বাস করছিল না, তাই সেদিন মিষ্টি রেখে আসার পর গ্রামের 2জন লোক সেই গাছের নিচে যায় মিষ্টিগুলোর কি অবস্থা তা দেখার জন্য। কিন্তু তারা অবাক হয় যখন তারা দেখেন যে সেখানে কোনো মিষ্টি নেই এবং মিষ্টিগুলো যেই পাত্রে রাখা আছে সেই পাত্রটি পর্যন্ত সেখানে আছে। তারা দুজনে বেশ অবাক হয়ে যায় এবং পরক্ষণে আবার ভাবে হয়তো রাস্তার ধারে মিষ্টি পড়ে থাকতে দেখে কেউ খেয়ে নিয়েছে, কিন্তু তাদের এই ধারণাটি ভুল প্রমাণিত হয় যখন তারা পরের দিন সকালে সেই গাছের পাশ দিয়ে কাচের জন্য জমিতে যাওয়ার সময় মিষ্টিগুলো গাছের নিচেই দেখতে পায়। গ্রামে এই ঘটনাটি সবার মধ্যে জানাজানি হয়ে যায়। সেদিন সন্ধ্যায় গ্রামের আরো কয়েকজন লোক এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন। লোকটির নাম ছিল সাহেব আলী। সাহেব আলী সেদিন তার 7 বছরের নাতি ব্রিজের ওই পারে একা খেলছিল। প্রথমে খানিকটা অবাক হলেও পরক্ষণে ভাবলেন খেলতে খেলতে মনে হয় চলে এসেছে, তাই তাকে ধমক দিয়ে বললেন, ওই তুই এখানে এই সন্ধ্যাবেলায় কার সাথে আসলি আর তোর কানে আজান যায়নি?
কিন্তু তার নাতি তার কোনো কথাই উত্তর দেয় না। এক পর্যায়ে তিনি তার নাতির ওপর ক্ষিপ্ত হয়ে তার নাতির কাছে গিয়ে হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসতে শুরু করেন। এভাবে যেতে যেতে যখন তিনি ব্রিজটি পার হন, তখন তিনি হঠাৎ থমকে দাঁড়ান। কোথায় তার নাতি? তিনি তো একা, দূর দূরান্তে কাউকে দেখা যাচ্ছে না। অথচ তার ঠিক মনে আছে, ব্রিজে ওঠার সময়ও তিনি তার নাতির হাত ধরেছিলেন। তিনি ওই মুহূর্তে প্রচন্ড ভয় পান এবং আল্লাহর নাম নিয়ে জোরে একটা দৌড় দিয়ে বাড়িতে পালিয়ে যান এবং বাড়িতে গিয়ে জ্ঞান হারান। পরে এই বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন আরো আতঙ্কিত হয়ে পড়ে। এই সময় জাহেদা বিবি সবাইকে বলেন, আমাদের পাড়ার কোনো ছেলে যেন সন্ধ্যার পর ওই ব্রিজের ওই পারে ব্রিজে না বসে। যদি কেউ ওই ব্রিজের ওই পারে বসে, ওই জিনগুলো তাদেরকে পানিতে ফেলে দেবে, আর সেখানে একবার পড়লে সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। এখানে বলে রাখি, ওই ব্রিজটির নিচে একটা বড় জলাশয় ছিল। এখান থেকে পুরো বছরই ভরা পানি থাকে এবং এরপর সন্ধ্যার পর আর কেউ ব্রিজে যায় না। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এভাবে দেখতে দেখতে পুরো 8 দিন চলে যায়। দিনটি ছিল 26 আগস্ট 2022। সেই দিন বিকেলে আমাদের ঋষিকুল মাঠে গার্লস স্কুলের ভবন উদ্বোধন উপলক্ষে একটি প্রোগ্রাম হচ্ছিল। আমরা সেখানেই উপস্থিত ছিলাম। এমন সময় নাজিম ভাইয়ের মৃত্যুর সংবাদ আসে। এই কথা শোনার পর আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। পুরো গ্রামে যেন একটা শোকের ছায়া নেমে আসে। গ্রামে অনেক লোক মারা গেছে, কিন্তু গ্রামের লোকজন কখনো এত ভেঙে পড়েনি। রাত 10টার দিকে নাজিম ভাইয়ের লাশটি বাড়িতে নিয়ে আসা হয় এবং 11টায় তার জানাজা অনুষ্ঠিত হয় এবং 11:30 তার মাটি হয়। এটাই ছিল আমাদের ঘটনা। আমরা সব কাজ শেষ করে রাত 12টার সময় অর্থাৎ 12:30টার দিকে ফিরে আসি, কিন্তু চোখে কারো কোনো ঘুম ছিল না। তাই ভাবলাম এই পুরো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটি লিখে ফেললাম। লেখার মাঝে অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। You are welcome to Boot FM Network. Please subscribe our channel for more videos. আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আশা করি পরিবারের সবাই একসাথে ভালো কাটছে আপনাদের ঈদ। ঈদের খুশির আমেজটা আর একটু বাড়িয়ে দিতে আমি তানভীর তুষার আপনাদের জন্য আরো একটি নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি পুরো ঘটনাটা খুব খুব ভালো লাগবে আপনাদের। ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার অভ্যাস হয়তো অনেকেরই আছে, কিন্তু তাদের যদি প্রশ্ন করা হয় কেন তারা ঘুমের মাঝে হাঁটে, কেন, তার সঠিক উত্তর তারা দিতে পারে না। কিন্তু আপনি যদি বুঝতে পারেন কেন হাঁটছেন ঘুমের মাঝে আর কি হচ্ছে আপনার সাথে, এমনই একটা ব্যতিক্রমী ঘটনা এক ভাই শেয়ার করেছেন আমার সাথে। তিনি দেশের একটা স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে বের হয়েছেন, তাই তার নাম বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা নিষেধ। তবে এই ঘটনা তার খুব পরিচিত কেউ শুনলে হয়তো তাকে চিনে ফেলতে পারেন। যাই হোক, আমি এখানে তার ছদ্মনাম ব্যবহার করছি। চলুন এবার ঘটনার ভিতরে প্রবেশ করা যাক। হাসিব তখন মাত্র ক্লাস 9-এ পড়ে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তার বেড়ে ওঠা। তার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথেই গ্রামের বুক চিরে বয়ে চলেছে বিশাল যমুনা নদী। ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছেলে সে। পাড়ার ছেলেদের সাথে দুরন্তপনার চেয়ে বাবার সাথে সাংসারিক কাজে সহযোগিতা করে বেশি। এজন্য খুব আড্ডা দেয়া বা বাইরে যাওয়া হয় না তার। তার নিয়মিত অভ্যেস সন্ধ্যার সময়ে হারিকেন মুছে নিয়ে পাশে রেখে পড়তে বসা, কারণ সে সময় সন্ধ্যার পরই কারেন্ট যাওয়ার এক উৎসব চলে। তাই সব গুছিয়ে নিয়ে পড়তে বসে সে। এমনি একদিন বাইরের উঠোনে বসে তার মা রান্না করছে আর সে হ্যারিকেনের আলোতে তার নিয়মিত পড়ালেখা করছে। চারিদিক তার নিস্তব্ধতা। হঠাৎ অন্ধকার ফুরে দূর থেকে ভেসে আসছে নিড়ে উড়ে যাওয়া বকের পালের ডাক। ঠিক এমন সময় হাসিবের পেছনে থাকা জানলাটা এক ধাক্কায় খুলে গেল হুট করে। চমকে উঠে পেছনে তাকালো সে। জানালার কাঠের পাল্লা দুটো তখনও ক্যাঁচ ক্যাঁচ করে দুলছে। জানালার পর্দাগুলো একদম স্থির, বাইরে কোথাও বাতাসের লেশ মাত্র নেই। অথচ এভাবে কাঠের ভারী পাল্লা দুটো খুলে গেল। হাসিব ভাবছে উঠে যাবে কিনা। এরপরেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো সে। রুমের মাঝে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ভরে উঠেছে। গা ছমছম করে উঠল হাসিবের। এক দৌড়ে বাইরে এসে মায়ের কাছে বসলো সে। সেদিনে সেই ব্যাপারটাই ভুলে যেত হাসিব যদি তার অন্য একটা সমস্যা দেখা না দিত। ইদানিং হাসিবের ঘুমের মাঝে বেশ অদ্ভুত রকমের একটা অনুভূতি হয়। মনে হয় জানালার পাশে দাঁড়িয়ে কেউ তাকে দেখছে
এটা ঠিক স্বপ্নের নাকি আঁতো জেগে থাকার কারণে হচ্ছে, অনুভূতিটা হাসিব বুঝতে পারে না। কিন্তু কেউ যে তাকে দেখছে এটা সে ভালো করে উপলব্ধি করতে পারে। এর কিছুদিন পর থেকে মনে হয় তাকে ঘুমের মাঝে কি যেন ডাকছে। জানালার পাশ থেকে ভেসে আসছে ক্ষীণ একটা মেয়েলি কণ্ঠ। কি মধুর সেই ডাক! হাসিব, হাসিব, হ্যাঁ হাসিব, বাইরে এসো। হাসিব, হাসিব, এই হাসিব, বাইরে এসো। এরপরে আর কোনো কথা নেই। অন্ধকার থেকে এই ডাক ভেসে আসে, আবার অন্ধকারেই মিলিয়ে যায়। প্রায় 3 দিন পরে গভীর রাতে হঠাৎ হাসিব তার কাঁধে একটা শক্ত হাতের ঝটকানি অনুভব করে। ধর্মড়িয়ে পিছনে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে কাঁধে হাত দিয়ে, আর হাসিব নিজে দাঁড়িয়ে আছে তাদের উঠোন পেরিয়ে মেঠো পথের ঠিক মাঝে। হাসিব কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এমন পরিবেশের কারণে। তার বাবা তাকে প্রশ্ন করে, তুমি এত রাতে এখানে কি করছো? আমি বাইরে বের হয়েছিলাম, দেখি উঠোনের সামনে কেউ দাঁড়িয়ে। আমি কত ডাকলাম, কে, কিন্তু কোনো উত্তর নেই। কাছে এসে দেখলাম তুমি, তোমাকে ডাকলাম, তাও কোনো উত্তর নেই। সামনে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখছো, হাত দিয়ে ধাক্কা দিলাম পরে। হাসিব তার বাবাকে বিস্তারিত কিছু বলল না। বলল, রাতে ঘুম আসছিল না তাই বেরিয়েছিলাম, কিন্তু তুমি যে ডেকেছো তা তো খেয়াল করিনি। অথচ হাসিব নিজেও বুঝতে পারছে না এখানে সে কি করে আসলো। মনের মাঝে অনেক প্রশ্ন নিয়ে আবার শুয়ে পড়ল হাসিব। কোনোভাবেই, কোনো যুক্তিতেই মিলাতে পারছে না কিছু। এত রাতে কেন, কিভাবে সে রাস্তায় চলে এলো? এভাবে কেটে গেল আরো কিছুদিন। এর মাঝে রাতে সেই ডাক হাসিব মাঝে মাঝেই শুনতে পেত। গভীর রাতে আবার সেই কণ্ঠ একদিন ভেসে আসলো হাসিবের কানে। বাইরে তখন ঘন কালো অন্ধকার। হাসিব বিছানা থেকে উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। হাসিব দরজা খুলে বের হতে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো। বাইরে এখন ঘন অন্ধকার থাকার বদলে মনে হচ্ছে চারপাশে ভোরের আভা ফুটে উঠেছে। তার থেকে কিছু সামনেই একটা নারী অবয়ব দাঁড়িয়ে, কিন্তু সে উল্টো করে দাঁড়ানো। একরাশ মেঘ কালো চুল তার বাতাসে উঠছে। সেই পরিচিত মিষ্টি গন্ধটা ভেসে আসছে অবয়বের দিক থেকে। হাসিব মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে হাঁটা দেয় সেই নারী অবয়বের দিকে। হাসিব হেঁটে যাচ্ছে, আর সেই মেয়েও হেঁটে যাচ্ছে। কোনো মতেই যেন দূরত্ব কমছে না। হাসিব এক পর্যায়ে এক দৌড় দেয় মেয়েটির দিকে, কিন্তু তবুও যেন এই দূরত্ব কমবার নয়। হাসিব যখন দৌড়ে তাদের গ্রামের বাড়িগুলো পার করে ফসলের মাঠের মেঠো পথ ধরেছে, ঠিক তখনই খেয়াল করলো সামনে আর সেই অবয়বটি নেই। চারপাশ যেন মুহূর্তে বদলে গেল। ঘন কালো রাতের অন্ধকার যেন ঘিরে ফেললো তাকে। না, এত অন্ধকারও না। হঠাৎ আলো থেকে অন্ধকার হওয়াতে একেবারে সবকিছু মিশমিশে কালো হয়ে গিয়েছিল। একটু দাঁড়াতেই চোখ সয়ে এলো অন্ধকারে। আবছা সব দেখা যাচ্ছে ক্ষীণ একটা আভায়। দূর থেকে খোলা হয়ে কাছে গেলে তা স্পষ্ট দেখা যাচ্ছে। কানে জ্বালা ধরানো ঝিঁঝি পোকার ডাক ভেসে আসতে লাগলো ফসলের মাঠ থেকে। এবার হাসিব ভয় পেতে শুরু করলো। এত গভীর রাতে বাড়ি থেকে এত দূরে কি করে? সে তো বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। ঘুর ভাঙতেই তার অবয়বের ডাকের কথা মনে পড়ল। গ্রামে বলে, নিশীথে ডাকিলে বাইরে যেতে নেই। ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটা দেয় হাসিব। ফসলের জমির পাশের মেঠো পথ থেকে গ্রামের বড় মেঠো পথে উঠেই হাসিব দেখে দূরে একটা সাদা কিছু পড়ে আছে। রাস্তায় যে দিকটায় এমন সাদা কিছু দেখা যাচ্ছে, সেখানে এক পাশে বিশাল ফসলের ক্ষেত, আর অন্য পাশে ছোট 2টা মজা ডোবা, আর সেই ডোবার পাশে সারি সারি কলা গাছ। হাসিব ভাবল, রাতের আলো আধারে কলা গাছ এমনভাবে প্রায়শই দেখা যায় গ্রামের পথে। এমন অনেক আগেও হয়েছে। ভয় পেয়ে কাছে গিয়ে দেখেছে কলা গাছ পড়ে আছে রাস্তায়। তার মাঝে আজকে একটা ভয় ঢুকেছে ভেতরে। সুতরাং এটা স্বাভাবিক
নিজেকে অভয় দিয়ে হাঁটতে শুরু করে হাসিব। আস্তে আস্তে সামনে এগোতেই সাদা জিনিসটা ধরা দিচ্ছে তার দৃষ্টিতে, আর তাতেই যেন ভয় আরো বেড়ে যাচ্ছে তার কাছে। কাছে যেতেই যেন চকচক করে উঠল সাদা বস্তুটি। আবছা অন্ধকারেও সাদা যেন চোখে ছুঁয়ে এসেছে। একটা নতুন বাঁশের চাঁটাইয়ের ওপর কাফন করা একটা লাশ শোয়ানো। ভয়ে হাসিবের পা যেন থেমে গেছে। তার মনে হলো পা থেকে মাথা পর্যন্ত সব একসাথে থেমে গেছে। শরীরের সমস্ত লোমগুলো যেন ভয়ে দাঁড়িয়ে গেছে। তার মনে হচ্ছে যেন শরীরের শিরা উপশিরা দিয়ে ঠান্ডা বরফের স্রোত বয়ে চলেছে। তার মনে হলো কেউ যেন কোথা থেকে আর চোখে তাকে দেখছে এবং দৃষ্টি দিয়ে গিলে ফেলছে তাকে। সময় আর যাচ্ছিল না, থেমে গেছে। মনে হচ্ছে কত ঘন্টা ধরে এই পাথরের মতো দাঁড়িয়ে আছে সে। এমন সময় হঠাৎ মনে হলো যেন মানুষের আওয়াজ শুনল সে। শরীরে যেন হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। সে কান খাড়া করে খুঁজছে সেই শব্দের উৎস। হঠাৎ দেখে পাশে অন্ধকার ফুঁড়ে একটা লোক বেরিয়ে আসলো তার দিকে। না, এই লোককে তার গ্রামে তো সে কখনো আগে দেখেনি। লোকটি তার দিকে এগিয়ে আসে। এসেই অনেক গম্ভীর বেশ রাশভারী কণ্ঠে বলে, তোমাদের গ্রামে কবরস্থানটা কোন দিকে বলতে পারবে? এই কণ্ঠেই যেন লুকিয়ে আছে রাজ্যের ভয়। হাসিব তখন ভয়ে কাঁপছে, তার সারা শরীর ঘেমে যাচ্ছে। সে ভয়ে ভয়ে বলল, এই মাঠ পেরিয়ে সামনে একটা জঙ্গল আছে, সেই পাট পার হলেই বাঁশঝাড় পড়বে, সেটাতেই আমাদের গ্রামের কবরস্থান। লোকটি হাসিবকে বলল, তুমিও চলো আমার সাথে। এই লাশটাকে কবর দিতে হবে। তুমি আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, দেখিয়ে দেবে। হাসিব তখন বলল, আমি গ্রামে যাই, আরো কিছু লোকজন নিয়ে আসি। এই পথে কবরস্থানে প্রচুর শেয়ালের দল, আর এই লাশের খাটিয়া নেয়ার জন্য তো মানুষ দরকার। লোকটি রাগান্বিত হয়ে হাসিবের দিকে তাকাতেই দেখল চোখ দিয়ে যেন রাগে আগুনের হলকা বের হচ্ছে। আর কথা বলার মতো সাহস নেই হাসিবের। লোকটি যেদিক থেকে বের হয়ে এসেছিল সেই দিকে আরো দুজন লোক বেরিয়ে আসলো। তাদের চোখও মনে হচ্ছে লাল রক্তবর্ণ। ভয়ে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বারবার মনে হচ্ছে এই বুঝি জ্ঞান হারিয়ে ফেললেই বেঁচে যায় তারা। এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব, নাকি স্বপ্ন আর বাস্তবের মাথায় আটকে যাওয়া, বুঝতে পারে না হাসিব। লোকটি হাসিবকে লাশের দিকটা দেখিয়ে বলল, এই খাটিয়ার এক পাশটা ধরে আমাদের সাথে কাঁধে নাও। হাসিব ভয়ে ভয়ে এগিয়ে গেল লাশটির দিকে। সে পেছনের বাম পাশের মাথাটা ধরে তাদের তিনজনের সাথে কাঁধে তুলে নিল খাটিয়াটি। বাঁশ দিয়ে বানানো একটা খাটিয়া, তার চারপাশে কোনো বাউন্ডারি নেই। কাঁধে নিতেই ভেসে এলো একটা তীব্র মিষ্টি গন্ধ। এই গন্ধ তার খুব পরিচিত। ঘরে মাঝে মাঝে ভেসে আসতো এই গন্ধ। আজ মেয়েটার পেছনে আসার সময়ও ঠিক এমনই গন্ধ তার নাকে এসেছে। তবে কি তার সাথে পরিকল্পিতভাবে কিছু হচ্ছে? ভয়ে ভয়ে লাশ কাঁধে নিয়ে পা চালাতে থাকে হাসিব। লাশের ওজন বেশ স্বাভাবিক মনে হচ্ছে। বাইরের কালো অন্ধকার ফুঁড়ে তাদের গ্রামের মেঠোপথ থেকে ফসলের সেই ছোট মেঠোপথে নামল সে। চারপাশে ঝিঝি পোকার ডাক, আর তার থেকে একটা ঠান্ডা বাতাস এসে লাগছে হাসিবের মুখে। লোক তিনজন নিজের মাঝে কি সব যেন কথা বলছে। চেষ্টা করেও যেন কিছু বুঝতে পারছে না হাসিব। তারা যখন ফসলের মাঠ পার করে ঠিক তখন মনে হলো হাসিবের পিছনে কিছু একটা আসছে। একটা ঘড় ঘড় শব্দ আসছে পেছন থেকে। হাসিবের যেন শরীর ঘামতে শুরু করেছে। তার মনে হচ্ছে আজ আর তার কোনো নিস্তার নেই। সে ভাবছে কি থেকে কি হয়ে গেল। আমি যে এভাবে মারা যাব তা কি কখনো কেউ জানবে? আর কি দেখতে পাবো মানুষের মুখগুলোকে? তখনই ঠিক গড় গড় সেই শব্দটা আরো বেশি ভেসে আসতে লাগলো পেছন থেকে। মনে হচ্ছে পেছনে একটা কুকুর আসছে তাদের। হাসিব পেছনে ফিরে দেখতে যাবে, ঠিক তখনই হাসিবের পাশে থাকা লোকটা বলে উঠল, ভুলেও পেছনে তাকাবে না, চুপ করে সোজা তাকিয়ে হেঁটে আসো। পেছনে না তাকালেই তোমার ভালো। ফসলের মাঠ পার করে তারা জঙ্গলের মাঝে উঠে এসেছে। পেছনের সেই শব্দ বা অনুভূতি কিছুই নেই। জঙ্গলের মাঝে ছোট ছোট জঙ্গলি লতাপাতায় পেঁচে যাচ্ছে হাসিবের পা, তাই দ্রুত হাঁটতে পারছে না সে। এরই মাঝেই দূর থেকে ভেসে আসলো একটা ক্ষীণ শব্দ। কোথাও দূরে একটা শেয়াল আর্তনাদ করে উঠল করুণ সুরে। ভয়ে আবার যেন শরীর ঠান্ডা বরফ হয়ে এলো হাসিবের। পায়ের নিচে জঙ্গলের শুকনো ডালপালা ভাঙার মর্মর মটমট মৃদু শব্দ, আর দূরে থেকে ডেকে ওঠা শেয়ালের করুণ ডাকে যেন ভয় জেঁকে ধরেছে তাকে। কেমন একটা ঘোর পরিবেশ তৈরি করেছে চারপাশ। শেয়ালের করুণ ডাক সেই দূরে মিলিয়ে যেতেই মনে হয় হাসিবের খুব কাছে থেকে ডেকে উঠল একটা শেয়াল। তারপর এপাশ ওপাশ মিলিয়ে বেশ কিছু শেয়াল ডেকে উঠল একসাথে। হাসিবের ভয়ে তখন দেহ যেন রক্তশূন্য।
নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজের কানেই সে শুনতে পাচ্ছে। সামনে থেকে একজন লোক বলে উঠল, ভয় পেও না, আশেপাশে আমাদের লোক আছে, তোমার কিছুই হবে না। লাশ দাফন করা হয়ে গেলে তুমি চলে যাবে। জঙ্গল পার করে তারা যখন বাঁশঝাড়ের মধ্যে ঢুকছে তখন শেয়ালের ডাক কমে এসেছে। চারপাশে যে আরো মানুষ আছে এটা তখন খেয়াল করলো হাসিব। তার আশেপাশে আরো অনেক এমন অচেনা লোক দেখতে পেল সে। তারা সবাই লাশের পিছে পিছে আর পাশে হেঁটে আসছে। হাসিবরা তখন লাশ নিয়ে কবরস্থানে পৌঁছে গেল। খেয়াল করলো গ্রামের অনেকের কবরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। এই তো কদিন আগে পাশের বাড়ির এক চাচার কবর দিয়েছিল এখানে। হাসিবও এসেছিল কবর দিতে। কবরের পাশের বাঁশের বেড়া তখনও নতুন। ঠিক তখন পিছন থেকে একজন বয়স্ক লোক এগিয়ে আসলো। লাশের খাটিয়াটা এনে মাটিতে রাখতেই সেই লোক হাসিবের দিকে এগিয়ে এসে বলল, তুমি আমাদের একটা কবর খুঁড়ে দাও। ভয়ে ভয়ে হাসিব জানালো জীবনে সে কোনোদিন কবর খোঁড়েনি, জানেও না কিভাবে খুঁড়তে হয়। লোকটি তাকে অভয় দিয়ে বলল, আমাদের দুজন লোক তোমাদের সাথে কাজ করবে। লোকটার কথার মাঝে কোনো রাগ নেই, কেমন একটা সুন্দর কোমলতার ছাপ আছে কথায়। তার গ্রামে এমন অদ্ভুত এত ভালো লোক সে আগে কখনো দেখেনি। ভয় কিছুটা কেটে গেল তার। পাশে একটা কোদাল আর খন্তা রাখা। হাসিব সহ আরো দুজন কবর খোঁড়ার কাজে লেগে গেল। মানুষগুলো একটু পর জটলা করে দাঁড়িয়ে গল্প করছে, কিন্তু তারা ঠিক কি ভাষায় কথা বলছে তার কিছুই বুঝতে পারছে না হাসিব। কেমন একটা অস্পষ্ট লাগছে তার কাছে। সাথে থাকা দুজনের মুখেও কোনো কথা নেই। তারা এক মনে কাজ করে যাচ্ছে হাসিবের সাথে। কবর খোঁড়া শেষ। সেই বৃদ্ধ লোকটা এগিয়ে আসলো কবরের দিকে। তারপর হাসিবকে উপরে উঠতে বলল কবর থেকে। হাসিব উঠে আসলে দূরে একটা পানির পাত্র দেখিয়ে বলল, ওখানে যে নামাজের জন্য উঁচু করে নাও, জানাজা করতে হবে এখন। হাসিব পানির পাত্রের কাছে গিয়ে দেখল অনেক পুরনো একটা পিতলের বদনা, কিন্তু তা ব্যবহারের কারণে বেশ চকচক করছে। উঁচু করে সে হাসিব দেখল সবাই নামাজের জন্য কাতার বেঁধে লাইনে দাঁড়িয়েছে। হাসিব একটা কাতারে দাঁড়াবে ঠিক তখন বৃদ্ধ লোকটি তার দিকে এগিয়ে এসে বলল, নামাজ শেষ করে তুমি এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে যাবে তোমার বাড়ির দিকে। ভুলেও পেছনে তাকাবে না। যদি পেছনে তাকাও তোমার অনেক বড় ক্ষতি হবে। তোমার সাথে আমাদের আবার কোনোদিন হয়তো দেখা হবে। হাসিব দাঁড়িয়ে যায় পেছনে নামাজের কাতারে। নামাজে সালাম ফেরানোর সাথে সাথে হাসিব পেছনে ফিরে তার গ্রামের দিকে হাঁটতে শুরু করে। পেছন থেকে তখনও ভেসে আসছে সেই অস্ফুট স্বরে অচেনা অজানা ভাষার কথোপকথন। হাসিব জঙ্গল পার করে মাঠের সেই রাস্তা ধরে দিল দৌড়। চারপাশে তখন ভোরের আলো ফুটছে। শরীর ক্লান্ত হয়ে এসছে, যেন নুয়ে পড়তে চায়। এক দৌড়ে চলে আসলো তার ঘরে। বিছানায় এসে এলিয়ে দিল শরীর। পরদিন তার ঘুম ভাঙলে তখন সে দেখল শরীরে প্রচন্ড ব্যথা আর জ্বর। মাথার কাছে বসে আছে তার মা। হাসিব ভাবে পুরো ব্যাপারটাই হয়তো স্বপ্নে, কিন্তু তার শার্টে তখনও লেগে আছে ছোপ ছোপ কাঁচামাটি, যা কাল কবর খোঁড়ার সময় লেগেছিল।